আমি ক্যাপ্টেন অরিন্দম দত্তর কাছে আসবো। আমরা যখন গাড়ি চালানো শিখি বা যখন গাড়ি চালানো হয়, ধরুন ছোটো গাড়িতে গাড়ি চালানো শেখে, ধরুন মারুতি 800-এ শিখলো, তারপরে সে বড় গাড়ি পেলো। তো আমরা বলি, আই বাবা তুই সবে মারুতি 800 চালিয়েছিস, তুই এক্ষুনি টাটা সুমো বা তারপরে ইনোভা ক্রিস্টা এসব চালাতে যাস না, ওগুলো বড় গাড়ি, অনেক রকমের ব্যাপার আছে। তো এই এয়ারক্রাফট তো অত্যন্ত অত্যাধুনিক এয়ারক্রাফট, এমন নয় যে এটা আপনাদের যে এভিয়েশন রুলে, এভিয়েশনে আপনারা যারা পাইলট, তাদের তো প্রত্যেকটা আলাদা আলাদা এয়ারক্রাফট চালানোর জন্য আলাদা লাইসেন্স বা আলাদা আলাদা ট্রেনিং দরকার হয়। তো এনার তো অভিজ্ঞতা যথেষ্ট ছিল, এমন নয় যে ইনি অনভিজ্ঞ পাইলট, ইনি দীর্ঘদিন ধরে প্লেন উড়াচ্ছেন। সুতরাং কোথায় কোথায় মানে হিউম্যান এরারের জায়গা থেকে টেকনিক্যাল জায়গা তো অনেক কথাই হলো, ঠিক কোথায় ভুলটা হচ্ছে বলে মনে হচ্ছে? আমি তার আগে একটা ডিফার করছি। ক্যাপ্টেন বললেন যে ওটা বিফোর টেক অফ সেগমেন্ট মানে কনফিগারেশনে ছিল না। আমাদের এখনকার যত এয়ারক্রাফট আছে সেগুলো সব কিন্তু হাইলি মডার্ন এয়ারক্রাফট। আপনি টেক অফ করার আগে কনফিগারেশন চেক করা হয়, ইটস এ নর্মাল। তাতে যদি ফ্ল্যাপ বা স্ল্যাট না থাকে সেটা কিন্তু অ্যালার্ম দেয়, মানে সেটা ছোটখাটো টিং টিং অ্যালার্ম না, বিকট বড় করে দেয়। আমি ওইটা বলিনি যে কনফিগারেশন ছিল না। যখন আপনি কি ডিমলাইনার চালিয়েছেন কখনো? হ্যাঁ, আমি 320 চালাই। আচ্ছা, এয়ারবাস 320 চালাই। আচ্ছা, সো এটা টেক অফের পরের কথা। আচ্ছা, টেক অফ পরে এরকম হতে পারে ক্যাপ্টেন জোয়ারদার যেটা বলেন, হ্যাঁ ইনিশিয়ালি সিঙ্ক হবে কিন্তু তারপর আবার উঠে যাবে। এটা অনেকে নতুন নতুন যারা ফ্লাইং করতে আসে এটাও হয়ে থাকে। কিন্তু এই যে এত ফিট অবধি ল্যান্ডিং গিয়ার খুলে রয়েছে, এটা কিন্তু একটা বিরাট পয়েন্ট ক্যারি করছে। এটা কিন্তু মাথা থেকে সরিয়ে দিলে হবে না। হ্যাঁ, উনি যেমন বললেন যে এটা ভেতরে কি চলছে, আদৌ এটা হ্যান্ডেল হয়েছে কিনা, এয়ারক্রাফট ল্যান্ডিং গিয়ার ওপরে গেছে কিনা, এটা আমিও ফেস করেছি অনেক সময়। মানে আমার সাথেও হয়েছে যে ল্যান্ডিং গিয়ার আপ হয়নি, তো সেক্ষেত্রে ইন্ডিকেশন দেখাচ্ছে আপ হয়নি কিন্তু আপ হয়ে গেছে। তখন ঘুরে এটিসির কাছেই আসতে হয় যে আমার ল্যান্ডিং গিয়ার আছে কিনা। তারা বায়নাকুলার দিয়ে দেখে বলে যে হ্যাঁ ল্যান্ডিং গিয়ার ডাউন আছে। তো ফর সেফটি রিজন আমরা আবার ল্যান্ড করেছি। তো এগুলো এক একটা ব্যাপার, কিন্তু এত উঁচু অবধি কখনো যাওয়া যায়। আমি সুমনের কাছে আসবো। সুমন, এয়ার ইন্ডিয়া কোনো সাধারণ ভারতীয় এয়ারলাইন্স নয়, এর সঙ্গে ভারতের বিমান পরিবহনের ইতিহাস জড়িয়ে আছে। 1932 সালে এয়ার ইন্ডিয়ার যাত্রা শুরু টাটাদের হাত থেকে, তারপর তারা সরকারি হাতে যায়, তুই জানিস। 2022 সালে ফের টাটাদের হাতে ফেরত আসে। সাম্প্রতিক অতীতে এয়ার ইন্ডিয়া নিয়ে অনেক অভিযোগ হয়েছে। শিবরাজ সিং চৌহান তিনি অভিযোগ করেছিলেন ভোপাল থেকে দিল্লি যাচ্ছিলেন, তার একটা চেয়ার নাকি ভাঙা ছিল। ক্রিকেটার ডেভিড ওয়ার্নার অভিযোগ করেছেন যে তিনি প্লেনে উঠেছিলেন, পাইলট নেই বলে প্লেন দাঁড়িয়েছিল। এই ধরনের ক্ষেত্রে আমেরিকা যেটা করেছিল, সমস্ত বিমান বসিয়ে দিয়েছিল। ভারত কি সেরকম কোনো সিদ্ধান্ত নিতে পারে? দেখ, এটা তো গভর্নমেন্টের উপর ডিসিশন চলছে যে গভর্নমেন্ট মানে ড্রিমলাইনারের মতো সমস্ত ড্রিমলাইনারকে বসিয়ে দেবে। 26টা এখনো আছে, 27টা একটা গেছে, হ্যাঁ 26টা আছে। ক্যাপ্টেন অরিন্দম দত্ত যেটা বললেন সেটাকে আগে আমি ওটা থেকে টানি। সেটা হচ্ছে যে এই সেম জিনিস আমেরিকান অ্যাভিয়েশন অথরিটি, কারণ এটা তো পুরোটা কেসটা একা ইন্ডিয়ান এভিয়েশন অথরিটি তদন্ত করবে না, আমেরিকা যোগ দেবে, সবাই যোগ দেবে, বোয়িংও থাকবে। আমেরিকান ব্রিটেনও এসে গেছে। হ্যাঁ, ব্রিটেন তো আসবেই, তার লোকজন মারা গেছে বলে। আমেরিকান অ্যাভিয়েশন অথরিটি ওনার কথাটাই সেম বলেছে। এফএ সেম বলেছে, এফএ চিফ বলেছে যে এতক্ষণ 625 ফিট অবধি ল্যান্ডিং গিয়ার খোলা আছে, এটা ভীষণ চিন্তাজনক ব্যবস্থা। এবার তুই যদি এয়ার ইন্ডিয়ার প্রশ্নে আসিস, আজ সকালবেলা যেই ইরানে ইসরায়েলের হামলা হয়েছে, আমি দেখছিলাম, সবাই দেখেছে হয়তো, যে এয়ার ইন্ডিয়াকে তার প্রায় 14টা ফ্লাইটকে ডাইভার্ট করতে, ইরানের মাথার উপর দিয়ে যাওয়া যাচ্ছে না। ইরানে যেটা মানে বম্বে থেকে বা দিল্লি থেকে আমেরিকা যাচ্ছিল সেগুলো ফেরত চলে এসছে। যেগুলো আমেরিকা থেকে ইন্ডিয়ায় আসছিল সেগুলো আইদার জেড্ডা অথবা ভিয়েনাতে নামিয়ে দিতে হয়েছে। সো এয়ার ইন্ডিয়া ইজ ইন এ শেকি সিচুয়েশন, ভেরি শেকি সিচুয়েশন। এবার এটা একটা ইজি ওয়ে যে আমি সমস্ত বোয়িংকে বসিয়ে দিলাম, মানে বোয়িং ড্রিমলাইনারকে যদি বসিয়ে দেয়, তাহলে ওই যে 2018 থেকে 19 অবধি যেটা ইথিওপিয়ান এবং জাকার্তা এয়ারলাইন্স করেছিল, তারা বসিয়ে দিয়েছিল এবং তাদেরকে বোয়িং ক্ষতিপূরণ দিয়েছিল যে আমি তোমার এতগুলো প্লেন সাপ্লাই করেছি, সেই সাপ্লাইয়ের প্লেন ঠিকমতো চলছে না, এমসিএস এর ফেলিওর ছিল। 787-এ কি ফেলিওর যদি জানা যায় বা ইন্ডিয়া যদি বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, বোয়িংকে ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু বোয়িংকে ক্ষতিপূরণ দিতে হবে যে তুমি আমাকে এমন একটা ফল্টি জিনিস দিয়েছিলে যেটার জন্য আমাকে এই সাফারিং নিতে হচ্ছে।
it might be a easy solution because politically it's a very volatile situation আমরা আছি এ পাশে আমরা পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করতে পারছি না এদিকে ইরানটাও যদি চলে যায় এদিকে ইরানের এয়ার স্পেস গেল এ পাশে ইসরায়েল এয়ার স্পেসে ঢোকাটা খুব সেফ নয় তো আমি ইউরোপ ঢুকতে গেলে আমাকে মোটামুটি এ পাশ দিয়ে ঘুরে যেতে হবে which would be a huge fuel cost Exactly. huge fuel cost so Air India টাইম অ্যাজ ওয়েল আমি সময়ও বাড়বে। হ্যাঁ আমি ফুয়েল কস্টে এয়ার ইন্ডিয়ার যে প্রাইস হবে সেই প্রাইসে এয়ার ইন্ডিয়ার জন্য টিকিট বেচা ডিফিকাল্ট সো এয়ার ইন্ডিয়া হ্যাজ টু গো ফর এ সলিউশন ইজি সলিউশন আজকে দুপুরের দিকে একবার ইন্টারন্যাশনাল বিভিন্ন এজেন্সি এটা ট্রিকারে দিয়েও দিয়েছিল যে ইন্ডিয়া মাইট সমস্ত ড্রিম লাইনারকে বসিয়ে দিতে পারে বিকজ ইটস এ পলিটিক্যাল ডিসিশন পলিটিক্যাল বিজেপি নিতে পারবে কিনা সেটা দেখার একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।